সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনা বিষয় থাকবে খেজুর গাছ। সবাই অঙ্কন করছেন, কিন্তু কম্পোজিশনটা একটু সমস্যা হয়েছে, এটা দেখাবো। আর অধিকাংশ যেগুলো জমা দিয়েছেন 98% ভালো হয়েছে, 2-1% একটু সমস্যা, সেগুলো আমি আলোচনা করব এবং কম্পোজিশনটা খুব সুন্দর করে দেখাবো। এবং এখানে আজকে পরিপূর্ণভাবে কলসি কাঠে গায়ের বধূ সহ আমরা এই খেজুর গাছ দিয়ে দৃশ্যচিত্র অঙ্কন করে দেখাবো। নতুন পুরাতন সবার জন্য একই সিস্টেম, কারণ আমরা প্রত্যেকটি ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে থাকি। আমরা ক্লাস পর্বে যাব। ক্লাস পর্বে যাওয়ার আগে আজ যাদের জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা বিভিন্ন সমস্যার কারণে আজকে ক্লাসে যুক্ত হতে পারেনি, অসুস্থ আছেন, তাদের সুস্থতা কামনা করছি। এবং আজকের দিনে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে বাসিন্দা হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমাদের ক্লাসে যারা সকল বাধা বিপত্তি দূরে ঠেলে সকল ত্যাগ তিতিক্ষা সহ্য করে আজ আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, তাদেরকে জেশন আর্ট একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের ক্লাস পর্বে চলে যাচ্ছি। ক্লাস শুরু হওয়ার আগেই একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। এমসিকিউ বিষয়টি আমি আপনাদের এখন যেভাবে করাচ্ছি, এটা আপনার একসাথে লিখিত এবং এমসিকিউ দুইটা কভার হয়ে যাবে। আপনি যদি শুধু এমসিকিউ পড়ে যান, যদি লিখিত আসে তখন আপনি পারবেন না, তখন আপনার জন্য কষ্ট হয়ে যাবে, আপনার জন্য টেকা মুশকিল হয়ে যাবে। কিন্তু আপনি যদি শুধু এমসিকিউ পড়েন, আপনার জন্য চ্যালেঞ্জ চলে আসবে সামনেই। কিন্তু আপনি যদি লিখিত পড়েন, তাহলে আপনি এমসিকিউ পারবেন। একটা বিষয় ভালো করে উপলব্ধি করবেন। মনে করেন বাংলাদেশ সম্পর্কে আপনি একটা অনুচ্ছেদ পড়লেন। এখন ওই অনুচ্ছেদ থেকে যদি 3টা এমসিকিউ প্রশ্ন করা হয় বা 5টি এমসিকিউ প্রশ্ন করা হয় ওই অনুচ্ছেদ থেকে, আপনি কিন্তু সহজে উত্তর দিতে পারবেন। এখন বাংলাদেশ সম্পর্কে একটা টাকা দেওয়া লাগবো। 2 থেকে 3টা এমসিকিউ আপনাকে দেওয়া হলো। আপনি ওই 3টা এমসিকিউ পড়লেন। 3টা এমসিকিউ পড়ার পরে আপনাকে প্রশ্ন করা হলো, আপনি ওই 3টা পারলেন, কিন্তু বাংলাদেশ সম্পর্কে আরো কিন্তু প্রশ্ন এমসিকিউ আকারে আছে, সেগুলো আপনি পারলেন না। কেন পারলেন না? আপনি বাংলাদেশ সম্পর্কে অনুচ্ছেদটি ভালো করে পড়েননি। আপনি শুধুমাত্র এমসিকিউ আকারে 3টা প্রশ্ন পড়েছেন। এখন আপনারা চিন্তা করেন, আপনারা আগে মূল বিষয়বস্তু পড়বেন নাকি সরাসরি এমসিকিউ পড়বেন? আপনি যদি সরাসরি এমসিকিউ পড়েন, যখন ওই মূল বিষয়বস্তু থেকে ঘোরায় ফেরায় প্রশ্ন করাবে তখন আর পারবেন না। কিন্তু আপনি যদি মূল বিষয়বস্তুটা জানেন, বাংলাদেশ সম্পর্কে জানেন, বাংলাদেশের ম্যানগ্রোভ বন সুন্দরবন সম্পর্কে জানেন, তাহলে আপনি সহজেই এখান থেকে যে কোনো এমসিকিউ টাইপের প্রশ্ন আসুক না কেন আপনি উত্তর দিতে পারবেন। আপনার যদি বাংলা ব্যাকরণ, কারক সম্পর্কে, কারকের রুলস গুলো আপনি যদি জানেন, এরপর আপনি যদি ইংরেজি ভয়েস চেঞ্জ এর নিয়মগুলো জানেন, এর সূত্রগুলো জানেন, তাহলে ভয়েস চেঞ্জ থেকে যত কঠিন প্রশ্ন আসুক না কেন আপনি কিন্তু উত্তর দিতে পারবেন। কিন্তু আপনি রুলস যদি না জানেন আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না। আপনি 5টা প্রশ্ন মুখস্থ করে গেছেন, ভয়েসে 5টা প্রশ্ন মুখস্থ করে গেছেন, ওই 5টার বাইরে দিলে আপনি কিন্তু আর পারবেন না। হি গোস টু স্কুল এভরিডে, এই একটা শব্দ, হি গোস টু স্কুল, আপনি হি গোস টু স্কুল পড়ে গেছেন, কিন্তু প্রশ্ন দেওয়া আছে হি গোস টু স্কুল এভরিডে উইথ হিজ ফাদার। এখন এই এভরিডে উইথ হিজ ফাদার, এই যে অতিরিক্ত অংশটি যোগ করা হলো, এটা আপনি পড়ে যাননি। এটা আপনার জন্য কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, হঠাৎ করে বুঝতেও সময় লাগবে, আপনার টাইম নষ্ট হবে, পরীক্ষার ফল আপনার জন্য প্রতিকূল হয়ে দাঁড়াবে, অনুকূলে থাকবে না।
কিন্তু আপনি যদি ভয়েস চেঞ্জের সঠিক নিয়মটা জানেন, তাহলে কিন্তু আপনার প্র্যাকটিসও দরকার হবে না, আপনি কিন্তু এমনিতেই পারবেন যে অতিরিক্ত অংশগুলো আমি বাইরের আগে অথবা সবার শেষে বসাতে পারবো। আমার টেন্স অনুযায়ী কি করতে হবে, সাহায্যকারী ভার্ব বসাতে হবে। প্রথমে অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে, তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তারপর মূল ভাবে ভি থ্রি, তারপরে প্রিপজিশন। এখন প্রিপজিশন সব জায়গায় বাই বসে, এটা কিন্তু ভুল ধারণা। প্রিপজিশন যেখানে যেটি বসে সেখানে সেটা বসাতে হবে। কোথাও টু বসে, কোথাও উইথ বসে, কোথাও বাই বসে। এভাবে আপনি যদি নিয়মটা মুখস্থ করেন, রুলসটা জানেন, গণিতের সূত্রগুলো যদি মুখস্থ থাকে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্রটা কি আপনি জানেন, তাহলে ওই রিলেটেড যত বীজগাণিতিক রাশি হোক, মান নির্ণয় হোক, যেগুলো দিক না কেন, আপনি সহজে পারবেন। চারুকলাও সেম, চারুকলার মূল বিষয়টা যদি আপনি জানেন, ঘোরাই ফেরাই একই জিনিস। একবার শিক্ষক এক ছাত্রকে প্রশ্ন করলো যে বাবা তুমি গরু রচনা বলো তো। তো ওই ছাত্র বাসায় এক টিচারের কাছে পড়তো, সেই টিচার ওর একটা রচনা শিখাইছে, কুমির। বলছে পরীক্ষায় যখন প্রশ্ন কমন না আসবে, তখন তুমি ঘোরাই ফেরাই এই কুমির রচনায় লিখে দেবা। এখন ওর মাথায় এটা আছে। এখন শিক্ষক যখন গরু রচনা বললো, তখন বলল গরু একটি গৃহপালিত প্রাণী। একটি গরু নদীর ধারে বাঁধা ছিল, নদীর সাইডে একটা কুমির ছিল। হঠাৎ করে কুমিরটি গরুটিকে নিয়ে পানিতে চলে গেল। কুমিরের দুটি চোখ, কুমিরের পা আছে, চারটা পা আছে, কুমিরের গায়ে ডোরা কাটা দাগ আছে। ও সহজ বাংলা বলে ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা বলে রচনা শেষ করে দিল। খার বলল তোমাকে আমি বলতে পারলাম গরু রচনা, তুমি কুমির নিয়ে আসলাম। ঠিক আছে, তুমি তাহলে একটা গাছ রচনা করো, গাছের উপর একটা রচনা আবৃত্তি করো। ও ওই একই ঘোরাই ফেরাই যে ওই নদীতে মানে টিচারকে বললো যে গাছটি কিন্তু নদীর ধারে নয়, গাছটি কিন্তু ঘন জঙ্গলে। তখন ও চিন্তা করলো যে ঘন জঙ্গল থেকে কিভাবে নদীর ধারে গাছ নিয়ে আসবে। ও ঘূর্ণিঝড় আটকে দিল। দেখ, ঘন জঙ্গলে একটি গাছ ছিল, হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলো, গাছটি সেখান থেকে নদীতে এসে পড়লো। নদীতে একটা কুমির ছিল, ওই ঘুরাই ফিরাই কুমিরের ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা। যতই যা বলুক না কেন, ওই কুমির ওর ভিতরে আসবে। তো চারুকলার বিষয়গুলো ওইরকমই, একটার সাথে আর একটা জড়িত। কেন জড়িত, এর একটা কারণ আছে। কারণ এই আধুনিক যুগের আগ পর্যন্ত, এখনো পর্যন্ত আধুনিক যুগে এটা চালু আছে। এই শিল্পীরা কি করে, একজন আরেকজনকে অনুকরণ করে, কপি করে, কপি। একটা সময় কপি করতে করতে যখন নিজের দক্ষতা চলে আসে, তখন কি করে, তখন নিজের কিছু সৃজনশীল বিষয়বস্তু প্রকাশ করে, নিজস্ব ধারায় শিল্পকর্ম তৈরি করে। কিন্তু তার আগে কিন্তু সে যখন শিক্ষানবিশ ছিল, তখন কিন্তু সে কপি ওয়ার্ক করছে, তার উস্তাদকে ফলো করছে, তার উস্তাদ তার উস্তাদকে ফলো করছে। মানে একজন শিল্পী আর একজন শিল্পীকে অনুকরণ করছে, তাকে অনুসরণ করছে এবং তার ছবি কি কপি করছে, সেই ধারায় ছবি অঙ্কন করছে। এবার তাহলে সবার মধ্যে কিন্তু এই কমন জিনিসটা থাকছে, থাকার পরে এর ভিতর যে এক্সট্রা যে বিষয়টা আছে, সেটাই কি আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমরা যদি এখন জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসান এবং শিল্পী শাহাবুদ্দিন এরকম কয়েকটা শিল্পী যদি পর্যালোচনা করি, তো দেখা যাবে সবার শিল্পকর্মের ধরন মানে 80% একই, আর 20% ভিন্ন।
এস এম সুলতানের শিল্পকর্মের বৈশিষ্ট্য কি ছিল? দেহগুলো ছিল কি বলিষ্ঠ, স্বাভাবিকভাবে না উপস্থাপন করে দেহগুলোকে কি করছে বলিষ্ঠ আকারে রেখেছে, মানে হৃষ্টপুষ্ট শক্তিশালী। যে তার কৃষকরা দুর্বল নয়, তারা শক্তিশালী। আবার জয়নুল আবেদিন কি করছে, একই ভাবে ছবি অঙ্কন করছে। তার ছবির কিছু কিছু ছবি যে তিনি বাস্তবতা তুলে ধরেছেন, এই বাস্তবতা কিন্তু এস এম সুলতানও তুলে ধরেছেন, কামরুল হাসানও কিন্তু তুলে ধরেছেন। সবার ছবির ভিতরে কিন্তু বাস্তবতা আছে। কামরুল হাসান ওই সময়ে, যুদ্ধকালীন সময়ে যে বাস্তব যে চিত্র সেটা তুলে ধরেছেন। এস এম সুলতান তার গ্রামীণ জীবনের সাধারণ মানুষের যে জীবন ব্যবস্থা, সেই বাস্তবতা তুলে ধরেছেন। জয়নুল আবেদিন দুর্ভিক্ষের সময় মানুষের যে করুণ পরিণতি, করুণ অবস্থা, সেই বাস্তবতা তুলে ধরেছেন। সবার ভিতরে বাস্তবতা আছে। এইবার তাহলে ভিন্নতা কি? ছবি আঁকার কিছু কিছু টেকনিক, কিছু কিছু বিষয় ভিন্নতা আছে, কালার প্রয়োগের বিষয় ভিন্নতা। এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। এগুলো স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো মনে রাখতে হবে। কিন্তু ঘোরাই ফেরাই 80% কিন্তু সবারই একই কমন বিষয়। কিন্তু যখন এগুলো পড়াবো তখন আপনাদের অনেক ইজি হয়ে যাবে, এগুলো নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আপনি প্র্যাকটিক্যালটা সার্কুলার দেওয়ার আগে ওকে করে নেন। প্র্যাকটিক্যালটা এখন যদি 80% কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার 90% কোর্স কমপ্লিট। আপনার চারুকলা নিবন্ধনের বিষয়বস্তু 90% কমপ্লিট মনে করে রাখেন। কারণ আপনার মাথায় তখন চাপ থাকবে না, তখন শুধু ওই পড়বেন, পড়া ফাঁকে 1 ঘন্টা প্র্যাকটিস করবেন, শেষ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা অনেক কথা বললাম। কথা বলে একটু মেনে চলার চেষ্টা করবেন। আর আপনাদের ছবিগুলো অনেক ভালো হচ্ছে, এর জন্য আমি অনেক আনন্দিত, গর্বিত। এবং আমাদের এক শিক্ষার্থী আহ খুশির সংবাদ দিয়েছে, সে একটি চাকরি পেয়েছে, সরকারি চাকরি, তার জীবনে প্রথম চাকরি। আমাদের এই শিক্ষার্থী, তার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকলো। আমরা তাহলে প্রথমে কি করব, ল্যান্ড নির্ধারণ করে নেব। এই যে আমরা ল্যান্ডটা নির্ধারণ করে নিলাম, এই ল্যান্ডের উপরে আমরা কি করব, প্রথমেই আমাদের যে ফিগার, সেই ফিগারটা অঙ্কন করব। আমরা যে কলসি থেকে গায়ের বধূটা অঙ্কন করতে চাচ্ছি, সেইটা আমরা আগে অঙ্কন করে নেব। বা একটা একটা কর্মরত নারী ফিগার অঙ্কন করো। ঠিক আছে, কলসি থেকে গায়ের বধূ মানে কি, সে তো কলসি নিয়ে, কলস নিয়ে যাচ্ছে, তার মানে সে কর্মরত ফিগার। এই একসাথে দুইটা জিনিস কভার হয়ে যাচ্ছে। কলসি থেকে গায়ের বধূ অঙ্কন করলে আমার একজন নারী ফিগার অঙ্কন করা কমপ্লিট হচ্ছে, আমার একজন কর্মরত ফিগার অঙ্কন করা কমপ্লিট হয়ে যাচ্ছে, সাথে সাথে গায়ের বধূও অঙ্কন করা হয়ে যাচ্ছে। মানে একসাথে কতগুলো বিষয় আমার এর সাথে যুক্ত হচ্ছে, তাহলে তো আরো সহজ হয়ে গেল। তাহলে আগে আমরা ফিগারটা অঙ্কন করে নেবো, ফিগারটা অঙ্কন করার পরে আমরা গাছ অঙ্কন করবো, খেজুর গাছ। এমন প্রশ্ন হলো, কেউ যদি মনে করে যে আগে খেজুর গাছ অঙ্কন করে নিবে, তারপরে গিয়ে ফিগার অঙ্কন করবে, কোনো সমস্যা নেই। এটা আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা। এখন তাহলে আমার ছবি আঁকতে গেলে কি করতে হবে? খেজুর গাছের থেকে কি ফিগার কখনো বড় হয়? কখনোই না। খেজুর গাছ তো ফিগার থেকে অনেক বড়। তাহলে এই যে তুলনা, এই তুলনাটা ঠিক রাখতে হবে, এই কম্পোজিশনটা সঠিক রাখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা আমাদের ল্যান্ড অর্থাৎ ভূমি নির্ধারণ করে নেব। ভূমি আমরা প্রথমে নির্ধারণ করে নিলাম। এই যে এখানে আমাদের ভূমি, এই ভূমির উপরে আমরা কি করব, যে এরকম জায়গায় উপরে একটু উপর করে আঁকি, ছোট্ট করে আঁকবো, বেশি বড় না। আমরা একটা ফিগার আঁকবো। তাহলে প্রথমে কি করবো, একটা বৃত্ত দিয়ে নেবো, ডিম্বাকৃতি একটা বৃত্ত। এই যে ডিম্বাকৃতি একটা বৃত্ত আঁকলাম। এবার এই বৃত্তটা কি করব, একটু এখান থেকে যে ঘাড়ের যে রেখাটা দেবো, একটু হালকা কোনাকুনি, এই একটা কোনাকুনি একটা রেখা দিলাম ছোট্ট করে, হালকা কোনাকুনি একটা রেখা দিলাম। দিয়ে এখানে একটা ইউ শেপ দিলাম, এই যে ইউ শেপ, এটা তো সবাই পারবে। একটা ইউ শেপ দিলাম এখানে। এই ইউ শেপটা দেওয়ার পরে এর মতো করে নিচে একটা ছোট দিলাম। তাহলে আমরা ছোট ছোট করে দুইটা
ইউ শেপ দিলাম, এই যে ইউ শেপ দেওয়ার পরে এই মাথা থেকে এই পর্যন্ত যতটুক, এই মাথার শেষ প্রান্ত থেকে এই পর্যন্ত যতটুক এর সমপরিমাণে আমার নিতে কি হবে, নিতে হবে। দরকার হয় পেন্সিল দিয়ে এরকম মাপ দিয়ে নেবেন, মাপ দিয়ে নিয়ে সমপরিমাণে নিতে দিবেন। সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাই আমরা কি করব, এই যে আমার এই পর্যন্ত, এটা যদি আমরা ভাগ করি আমার এই পর্যন্ত আসছে। স্যার এটা কি বাঁকা করে নেওয়া লাগবে একটু? হ্যাঁ, যেহেতু একদিক দিয়ে যাচ্ছে, মানে এই দিকে হেঁটে যাচ্ছে সামনের দিকে, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। হালকা একটু বাঁকা করে নেবেন এই রেখাটা, তাহলে কোনাকুনি বোঝা যাবে। এবার দেখেন আমার এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুকু, এই যে মাপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে মিডল, এই যে মিডল একটা রেখা নিয়ে নেবেন। মিডল রেখা দিয়ে আমরা এখানে বৃত্ত দিলাম, এই মিডল রেখার উপরেই বৃত্ত দেবো। তাহলে এটা আমার পা, এটা আমার কিসের অংশ, পায়ের অংশ, এই যে। তাহলে আমার পা এবং সবকিছু কভার হয়ে গেল। এখন একটা ফিগার যখন হেঁটে যায় তখন তার ভঙ্গিমাটা কেমন থাকে, একটা পা সামনে থাকে একটা পা পিছনে থাকে, ঠিক আছে। এবার যখন ভারী বস্তু নিয়ে হেঁটে যায়, ভারী বস্তু নিয়ে যখন হাঁটবে তখন কি থাকবে, তখন দুইটা পা অনেকটা কাছাকাছি থাকে, কারণ দূরে পা ফেলতে পারে না তখন। এজন্য আমরা এটা সব ঠিক রাখবো, নিচের দিকে এসে আমরা কলস করে দেবো, এটা নিচের দিকে এসে যে কলস, কাপড় দ্বারা কলস করে দেবো। দেখেন এরপরে এখান থেকে এই যে কাছ থেকে আমরা কি করলাম, এখান থেকে যে হাতার অংশ দেখা গেল, এটা আমার হাতার অংশ। এখান থেকে একদম এই কর্নার থেকে এই বরাবর এই যে একটা রেখা দিলাম, উপরে চিকন আর নিচের দিকে হালকা মোটা দিয়ে এখান থেকে হাতের অংশ দেখা যায়। দেখেন এই অংশটা একটু ডিপ করে দিলাম, এই অংশটা একটু ডিপ করে দিলাম, কারণ ছায়া পড়ছে, ছায়া পড়লে সেখানে পেন্সিল দিয়ে চাপ দিয়ে একটু ডিপ করে দিলাম। এখানে আমার হাতের অংশ শেষ। এরপরে কি করব, এখানে একটা বৃত্ত দেবো এরকম, এই যে সুন্দর করে একটা গোল রাউন্ডের একটা বৃত্ত দিলাম, একটা বৃত্ত দিলাম। ঠিক এর উপরে ওর মতো করে আর একটা এরকম বৃত্ত দিলাম। তাহলে আমার কয়টা বৃত্ত হলো, দুইটা বৃত্ত। এই দুইটা বৃত্তের পরে এই যে আমার হাতের সীমানা শেষ, এখান থেকে এই কোনাকুনি, এখান থেকে এই কোনাকুনি, এটা হাতের কবজি, এটা হলো হাতের কবজি। এই কবজি থেকে আমার এই সাইডটা একটু কম হবে, এই সাইডটা একটু কম হবে, মাঝখানটা একটু বেশি হবে, ঠিক আছে। আর এই জায়গা থেকে এই যে রেখায় একটু বাড়তি যাবে, দিয়ে এর মাঝখান বরাবর আমরা এরকম রেখা টেনে দেবো, যতটুক দেখা যায়, যতটুক দেখা যায় সেই অনুযায়ী আমরা এরকম রেখা টেনে দেবো। তাহলে ওটা আমার হাত দিয়ে ধরে আছে এরকম একটা বিষয় হলো। এরপর এখান থেকে আমরা কি করবো, এই ওভাল টাইপের দিয়ে এখান থেকে এই যে দুই সাইড দিয়ে এই যে গলা বের করে দিলাম। তাহলে আমার এটা কি হয়ে গেল, একটা হাঁড়ি বা কলস যেটা দেখাতে চাচ্ছেন হয়ে যাচ্ছে। সেম ভাবে এখান থেকে ওর মতো করে এই যে গলা বের করে দেবে, এই যে। এরপর এখান থেকে যে রাউন্ড করে দিতে হবে। এরপরে এসে পড়ছে, এজন্য এর নিচের দিকে এরকম রেখা দিলাম, এর নিচের দিকে হালকা রেখা দিয়ে দিই। তাহলে আমার দুইটা কলস পর পর হয়ে গেল। এরপর আমার এই সাইডের অংশ, এখান থেকে সামান্য নিচের দিকে নিয়ে আসলাম, সামান্য নিচের দিকে নিয়ে এসে এই যে হাতের অংশ ভিতরে ঢুকে গেল। এবার এখান থেকে সামান্য নিয়ে আসবো, এই যে সামান্য একটু বেরো আসলো এখান থেকে এই কোনা কমিয়ে, এই কোনা কমিয়ে। এবার এই কর্নার থেকে এই কর্নার এই সোজাসুজি, তাহলে ওর থেকে সামান্য নিচে নিয়ে আসবো, এই যে এই কর্নার সোজাসুজি না হয় যেন এটা একটু যেন বেশি হয়, দিয়ে এর যেরকম উপরে চিকন এরও উপরের দিকে চিকন হয়। তাহলে আমার আর একটা হাত হয়ে গেল। এই হাতটা এই যে কবজি দেখাই দিলাম আর বাকি অংশ এভাবে দেখা যাচ্ছে, কারণ
এটা শুধু এই কবজির অংশটুকু দেখা যাচ্ছে, সামনে অংশ দেখা যাচ্ছে না বলে আমরাও দেখাবো না। এখানে একটা কলস দিয়ে দিলাম, এখানে একটা কি করলাম, কলস দিয়ে দিলাম। এই কলসটা আর একটু উপরে কি এর গলাটা দেখাই দিই, এরকম জায়গায় দিয়ে এই যে ওভাল, এটা কি বলে, ওভাল। এই ওভালটা দিয়ে কলসের গলাটা চিকন করে দিলাম। ঠিক আছে, যে এখান থেকে একটা রেখা দিয়ে দিলাম, দিয়ে এখানে এরকম একটা বৃত্ত আমরা দিয়ে নেব। এই যে কোমর বরাবর, কোমরের নিচে আসলে কিন্তু হবে না, এই যে ডার্ক করে দিয়ে দিলাম। তাহলে ওখানে একটা কি হয়ে গেল, আমার কলস হয়ে গেল। কলসের মাঝখানে একটা রেখা দিতে পারি, এই জায়গাটা এরকম দুইটা রেখা দিয়ে চুড়ি দেখা দিলাম। ঠিক আছে, এরকম দুইটা রেখা দিয়ে, ছোট ছোট দুইটা রেখা দিয়ে এরকম চুড়ি দেখা দিতে পারি। আর এখান থেকে এই যে চলে গেছে, এখানেও সেম ভাবে কি আমরা এরকম দুইটা চুড়ি এরকম করে দেখা দিতে পারি, যে হাতে দুইটা চুড়ি পরে আছে। এরপর এই যে মাথার অংশটা একটু কাপড় থাকে তো একটু বড় করে, এই যে কাপড় চলে আসে, এই যে কাপড়, মাথার কাপড়। এবং এই মাথাগুলো এখান থেকে যে রেখাগুলো দিয়ে দিলাম, এখান থেকে যে শাড়ির আঁচল, আর এখান থেকে আসলো, ঠিক আছে, মাথা আর দেখা যাচ্ছে না। এই যে এখান থেকে সামনের অংশ একটু ভারী হবে, যে হাঁটু, হাঁটুর অংশটা একটু ভারী হয়, কারণ সামনের দিকে অগ্রসর হচ্ছে, তো একটু সামান্য একটু ভারী হবে। আচ্ছা, এখান থেকে আমরা দিলাম এই এই যে শাড়ির অংশ, এবার এখান থেকে আমরা পা বের করে দিলাম, এই যে পা, ওই যে ওই ওই লেভেল বরাবর আসছে কিন্তু, এই যে হাঁটুর লেভেল বরাবর, দেখেন এই লেভেল বরাবর আসছে, এই লেভেল বরাবর, এই যে। তাহলে একটা পা আমার কি বড় থাকবে, আর একটা পা থাকবে কি এখান থেকে এ পাটা এই লেভেল বরাবর, এই লেভেল বরাবর এসে এখান থেকে এই যে আর দেখা যাচ্ছে না, এটা একটু বড় আর একটা ছোট, এই যে। এবার এটাকে যদি আমরা পানি অ্যাড করে দিই, পানি, এই যে শাড়ির ভাঁজগুলো একটু দেখা দিলাম, ঠিক আছে, তো দেখতে সুন্দর লাগবে শাড়ি ভাঁজগুলো একটু দেখা দিলে। আর অতিরিক্ত অংশগুলো আমরা ইডিট করে মিশাই দেবো। আমি তো আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি, কিন্তু পরবর্তী যখন আঁকানো শেখানো হবে তখন এগুলো আর দেখানো হবে না, অতিরিক্ত রেখাগুলো আর থাকবে না, তখন সরাসরি ফাইনাল রেখা থাকবে। এই যে আমরা মোটামুটি একটা আমাদের হাত অঙ্কন করলাম, পা, সবকিছু দেখালাম। এবার এটা আমার কি নদী দেখায়, মানে একটা পুকুর দেখা দিলাম, বলছে কি গায়ের বধূ তো এ পানি নিয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে কি পানির অংশ, এটা আমার পানির অংশ। তাহলে নিচ্ছে এখানে পাড় আছে, এই জায়গায় কি আছে, পাড় আছে, এই যে পাড়, এখানে রেখা দিলাম একটা, রেখা দিয়ে এখানে এরকম তির্যক ভাবে, এটা তির্যক ভাবে দিয়ে দিলাম, এই যে ঢালু, এরকম তির্যক ভাবে দিয়ে এটা ঢালু, দেখতে পাচ্ছেন সবাই, দিয়ে উপরে এরকম সমতল রেখা। ঠিক আছে, এইবার নিচের নিচের যে রেখাটা সেটা একটু ডিপ করে দিলাম, দিয়ে একটু পানির ঢেউটা এখানে একটু ডার্ক করে দিলাম, আর নিচের তির্যক রেখাগুলো একটু দেখাই দিলাম, সুন্দর করে উপস্থাপন করে। এবার আমরা এই জায়গায় এই সোজাসুজি একটা এরকম চিকন করে রাবার দিয়ে মিশাই নিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে এরকম চিকন করে একটা রেখা দিলাম, পাশাপাশি দুইটা রেখা দিলাম। দেওয়ার পরে দেখেন, এটাকে যদি আমরা এরকম করে ডিপ করে দেই, তাহলে এটা একটা কি হবে, বাঁশ, বাঁশ এখানে উতার হয়ে, আর এটা পানির নিচে চলে গেছে, তাহলে ঘাট,
এটা পুকুর ঘাটের পাশে যে এখানে পানি নিতে আসে, তা একটা চিহ্নিত করে রাখছে যে এখানে আমার এই ঘাটটার এই জায়গায় এখানে পানি নেওয়া নিরাপদ, এরকম একটা বিষয়। তাহলে একটা বাঁশ আমরা এখানে কি একেবারে রিয়েলিস্টিক ভাবে 3D আকারে বসাই দিলাম। কত সহজ! এই সহজ জিনিস যদি না বুঝতে পারেন বলবেন আরো সহজ থেকে। এরপর আমরা এইরকম জায়গায় এই কলসের বরাবর এখানে একটা রেখা, এই যে রেখা, এই যে এখানে একটু বাঁকায় নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এর সাথে একটু মিশে দিলাম। ঠিক আছে? মানে দূরে চলে গেছে এখান থেকে, দূরের দৃশ্য। এই যে এবার এই জায়গাটায় আমরা ওই খেজুর গাছ আমরা খেজুর গাছ এরকম জায়গায়ও দিতে পারি, আবার এইরকম জায়গায়ও দিতে পারি, বা আবার এরকম জায়গায়ও দিতে পারি। এটা ইচ্ছা, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা। তাহলে আমি যদি এরকম জায়গায় খেজুর গাছ দিই, তাহলে এই ফিগার থেকে দূরে, তাহলে এরকম দূরে কিন্তু ওই ফিগার থেকে খেজুর গাছ যেহেতু লম্বা টাইপের হয়, একটু লম্বা করবে এরকম পাশাপাশি, তাহলে এটা আমার ল্যান্ড। তাহলে এই ল্যান্ড এখানে, মানে পাশাপাশি দুইটা দিলে এই ল্যান্ড সমতা ঠিক রাখবেন। একটু কাজ করে দেবেন, দিয়ে এই যে পাতাগুলো একটু ঝোলাই ঝোলাই দেবেন। এই যে গেল, এই এই মাঝখান দিয়ে গেল, এরকম ঝোলাই ঝোলাই দেবেন। ঠিক আছে? এই এরপরে কি আমার এই যে পাশাপাশি এরকম রেখা টানবো। এই রেখাটা আগের দিন টানা শিখাইছি, যারা নতুন তাদেরও বলছি এরকম পাশাপাশি রেখা টানতে। সব পাতায় এরকম করে ছোট্ট ছোট রেখা টানবেন। এই যে এটা হলো ফার্স্ট স্টেপ, এই যে ছোট ছোট রেখা টানছেন, এটা হলো ফার্স্ট স্টেপ। এই যে ফার্স্ট স্টেপ আমরা দিয়ে দিলাম। এরপর সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপটা আসলে কি, এবার এই অংশগুলো একটু ডাবলিং করে দেবো। এই গুঁড়াগুলো কি করবে, একটু ডাবলিং করে দেবো। এই যে মানে পাতার ডাটাটা ঠিক করে দেবো। এই এখান থেকে একটা কাটা আসছে অর্ধেক ভাঙ্গা, ভাঙ্গা একটা ডাটা আছে এখানে, আরেকটা ডাটা দিতে পারেন এরকম করে। এই যে এরকম অনেকগুলো ভাঙ্গা ডাটা আছে, ওই যে। এবং এই পাতাগুলো এবার ওই যেভাবে টানতে ফাঁকে ফাঁকে একটু এরকম চাপ দিয়ে একটু ডাক বেলতে দিচ্ছি, ওই ফাঁকে ফাঁকে। এই যে আমি রেখাটা আনছি এর ফাঁকে ফাঁকে একটু এরকম ডাক দিয়ে একটু আমার রেখাগুলো স্পষ্ট করে দিতে হবে। এই যে কিভাবে দিচ্ছি, পেন্সিলের চাপ দিয়ে, পেন্সিলের চাপ দিয়ে আমি এই যে ডার্ক এবং লাইটের মাধ্যমে বিষয়বস্তুগুলো কি করছি, স্পষ্ট করতেছি। ঠিক আছে? বিষয়বস্তুগুলো আমরা স্পষ্ট করতেছি এই যে ডার্ক দিয়ে, ডার্ক লাইটের মাধ্যমে। আবার খেয়াল রাখতে হবে সবগুলো যেন একই রকম না, কোনোটা ডার্ক হবে কোনোটা লাইট হবে, এরকম। কোনোটা ডার্ক হবে আবার কোনোটা লাইট হবে, অর্থাৎ ভিন্নতা যেন থাকে, একই রকম যেন না হয়, এটা আমার একটু খেয়াল রাখতে হবে। মানে মোটামুটি আমরা একটা লেভেলে নিয়ে আসলাম। ঠিক আছে? এগুলো একটু দ্রুত করতে, আপনারা একটু আস্তে আস্তে ধীরে ধীরে করবেন। এই যে এখানে আমরা একটু এই যে ডাল, মানে ডাটা ঝুলছে এরকম দেখা দিলাম। এরপর গাছের আমার কি, খেজুর গাছের কাণ্ড দিতে হবে। খেজুর গাছের কাণ্ড দেওয়ার নিয়ম কি, এই যে এরকম এরকম এরকম। উপরের দিকে চিকন, নিচের দিকে কি হবে, আস্তে আস্তে একটু মোটা হবে। এই যে এই আসলো, এই গেল, এই গেল, এই মানে এটা হলো এই যে আমরা বোতল বা কলসের গলা আঁকার সময় যে রাউন্ড দেয় না, এরকম রাউন্ড। এদের এখানে এসে এই যে গোড়া, গোড়াটা একটু হালকা রেখা দিয়ে দেবে। এবার এগুলো একটু কি এরকম
আঁকা বাঁকা করে, এই যে ঢেউ 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 করে, এই যে ঢেউ ঢেউ করে এর সাথে অ্যাডজাস্ট করে আপনার কি করতে হবে, ফিনিশিং টাচ দিয়ে আসতে হবে। তো যেভাবে ঢুকছে একটু ভেতরে ভেতরে আপনি একটু হালকা রকম ভেতরে ভেতরে ঢুকাই দেবেন, দিয়ে শেষে সেম ভাবে এটা এরকম ওই উপর দিকে কি ছোট, নিচের দিকে একটু বড়। এই যে আর একটা খেজুর গাছ হয়ে গেল। এই যে গ্যাপ গুলো থাকছে, এই গ্যাপ গুলোতে একটা পাতা এরকম নুইয়ে আছে নিচের দিকে, এরকম নুইয়ে আছে, এরকম ভাব একটা দেখা দিল। এবং পাতাগুলো যথেষ্ট সানলাইট থাকে, ঠিক আছে। যেখানে গ্যাপ থাকবে, যেখানে ফাঁকা হয়ে যাবে, সে জায়গাগুলো এরকম করে ভরাট করে, এবং দেখবেন যে দেখতে ভালো লাগতেছে, খুবই একটা পরিপূর্ণ একটা ভাব থাকবে। এভাবে খেজুর গাছ অঙ্কন করলে এবং গোড়ায় এই যে এরকম এই গেল, এই আসলে এই যে ঘাস টাইপের একটু দিয়ে দিলেন, ঠিক আছে, এখানে একটু এরকম ছোট ছোট ঘাস দিয়ে দিলেন, এই যে এই যে ঘাস দিয়ে দিলাম। এটা পুকুর, এটা একটা পুকুর, এবং এইরকম জায়গায় যে হাড়ি, হাড়ি এরকম জায়গা দিয়ে গাছের ফাঁকা দিয়ে এটা রেখা দেবেন। এটা হলো দিগান্ত রেখা। এই দিগান্ত রেখার উপরে এরকম ছোট্ট ছোট্ট একটু কোথাও ডিপ দেবেন, ঠিক আছে, ডিপটা নিচের দিকে দিলে ভালো হয়। এই যে গাছের ফাঁকাতে ফাঁকাতে এই রেখাগুলো এরকম করে সুন্দর করে দিয়ে যে ফিনিশিং টাচটা থাকে, ঠিক আছে। এবারে এইগুলো আমার মাঠ, ফাঁকা মাঠ। এখন ফাঁকা মাঠটা এই যেখানে আমাদের সীমান্ত, এই যেখানে বর্ডার লাইন, এর বেশি আর যাবে না, এই বর্ডার লাইনে বেশি আর যাবে না। তাহলে আমার এই জায়গাটা কি পাড় দেখাতে হবে, পাড়, পুকুরের পাড়, এগুলি তির্যক ভাবে রেখা দিতে হবে, দিয়ে এটাও পাড় বোঝা যাচ্ছে, এটা পুকুরের পাড়। এখানে দূরে একটু ডাক পেতে হবে, আমি এখান থেকে একটু এই যে ডাক পেতে দিয়ে শেষ করে দিলাম। এই যে কয়েকটা রেখার মাধ্যমে কিন্তু আমরা শেষ করে দিতে পারছি। আর এখান থেকে একটু পার্ট দেখা দিতে হবে, ঠিক আছে, এরকম করে তিনটে করে রেখা দিয়ে এই যে পার্ট দেখা দিলাম, কত সহজ। এই যে এবার এটা যে আমার ফাঁকা মাঠ, তাহলে আমার কি করতে হবে, এখান থেকে এই কোনাকুনি রেখা, এই যে এই কোনাকুনি, এই যে রেখা যাবে, আবার ওই জায়গা থেকে এই জায়গা থেকে এই কোনাকুনি, এখান থেকে এই কোনাকুনি, তাহলে এই যে জমির আইল টাইপের বোঝা যাবে, ঠিক আছে, জমির আইল, আইল টাইপের বোঝা যাবে, এবং দেখবেন যে বিস্তান মানে বিস্তীর্ণ ফাঁকা মাঠ দেখতে অসাধারণ লাগবে। এই যে শুধুমাত্র রেখা ইউজ করি, এই যে মানে মনে হবে এখানে অসংখ্য কাজ করা, কিন্তু আসলে না, আমরা শুধু রেখার মাধ্যমে এখানে কি বিভিন্ন বিষয় সুন্দর করে ফুটাচ্ছি। দেখেন আমরা এদিকে বিস্তীর্ণ মাঠ, এটা রাস্তা দেখা গেলাম, এই যে এই যে রেখা নিয়ে গেলাম, এই যে ঘোরালাম, ঘোরাই এখান থেকে এই যে চলে গেল রাস্তা, এখান থেকে আরো ভিতরে ঢুকলো, এই যে দেখছেন কত সহজ। এই যে ভিতরে ঢুকছে, এবার একটু ডিপ করে দিলাম, এই যে পাড়গুলো দেখা যাচ্ছে, পাড়গুলো একটু ডার্ক করে দিলাম, দূরে যে পাড়গুলো দেখা যায় একটু ডার্ক করে দিলাম, একটু ডার্ক করে দিলাম, এই যে, ঠিক আছে, এখান থেকে বিস্তীর্ণ ফাঁকা মাঠ, এই যে দেখা গেলাম, এই যে আমাদের শেষ পর্যন্ত, এদিকে আমাদের শেষ পর্যন্ত এই, এর নিচে আমরা আর যাবো না, বা এই সাইডেও যাবো না, মানে আমাদের শেষ পর্যন্ত দেখা যাবে।
এই যে এদিকে এই যে পাড়, এটা যেগুলো পানি, এগুলো সব পানি। আর এইটা আমার রাস্তা। এটা দূরে যাবে, দূরে যাবে তত চিকন হবে, যত দূরে যাবে তত চিকন হবে। এই যে মাঠের ধার দিয়ে রাস্তা, ঠিক আছে, বা পানি, সাগর, নদী দেখাতে পারেন, ইচ্ছা যেটা যেভাবে উপস্থাপন করে পারেন। এবার যদি মনে করেন যে এখানে একটা গাছ দেখাবেন, এখানে একটা, এই যে গাছ, ছোট্ট একটা গাছ আছে এখানে, এই যে আমি আর মিশালাম না, না মিশাই এরকম চিকন করে ছোট্ট একটা গাছ এখানে একটা দেখা দিল। মানে এখান থেকে এরকম নিচের দিকে একটু ডার্ক হয়, এরপর উপরে উঠে আবার একটু ডাল টাইপের দেখা গেল, দিয়ে এখান থেকে এরকম করে এই যে গাছের যে বিষয় থাকে সেটা সুন্দর করে ফুটাতে হবে। এবার লাস্ট ফিনিশিং একটু, যেখানে শুরু সেখানে একটু ডার্ক করে দিলেন, দিয়ে এই যে এটার ভিতরে আলো ছায়া দিয়ে এই যে ফুটাতে হবে। তাহলে ওই যে দূরে একটা গাছ আছে, দূরের গাছ, কাজ করলে অসংখ্য কাজ করতে পারবেন একটা বিষয় উপরে। তাহলে এটা আমার কি কালচারের দায়ের মধ্যে হলো। এবার কেউ যদি মনে করেন যে এখানে একটা আমি আঁকলাম, যে রাস্তার উপরে এই জায়গাটা আমি আর একটা অঙ্কন করবো, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব নিয়ে, এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্ব নিয়ে নিয়ে তাহলে আমরা এই জায়গাটা ফাঁকা করে ফেলবো তখন, বা আগের থেকে অঙ্কন করে নিতে পারি, বা পরে এরকম রাবার দিয়ে ইরেজ করে অঙ্কন করে নিতে পারি। ঠিক আছে, এখানে আমরা কি করব, আর একটা অঙ্কন করবো। এই যে দেখা দিলাম যে ইউ শেপ দিলাম, এই ইউ শেপের পরে আর একটা ছোট ইউ শেপ, তারপর এই জায়গা থেকে এই যে সমান দূরত্বে এই যে আমরা নিয়ে নিলাম। আমি আগের থেকে যে পায়ের অংশ যে অর্ধেক হয় তো, সেই অর্ধেক লেভেল বরাবর এখান থেকে পায়ের অংশ ঠিক করে নিলাম, নিয়ে এই যে এরও ধন্যবাদ। আমার একটু ফোন কল আসছিল, এই জন্য সাউন্ডটা বন্ধ করে রাখলাম। এই যে আমরা আর একটা ফিগার দেখেন অলরেডি অঙ্কন করে ফেলছি। এটা আমরা চাইলে একটা পুরুষ ফিগার দিতে পারি, বা এর মতো করে একটা কি মহিলা ফিগারও দিতে পারি। এখানেও এই সেম ক্যাটাগরিতে আমরা এখান থেকে এই যে হাতে কলস দিতে পারি।
ঠিক আছে, এরকম একদম সেম পদ্ধতি অবলম্বন করে এখানে আমরা কলস দিতে পারি। এই যে কলস দিলাম, এখান থেকে এই যে শাড়ির আঁচল দিয়ে এটা ঢেকে দিলাম। ঠিক আছে, আর এখানে একটা খোপা দিয়ে দিলাম। এই যে যেদের মাথায় কিছু নাই, তাহলে এখানে একটা আমরা কি দিলাম, খোপা। খোপা দিয়ে দিলাম, দিয়ে এই অংশটা কি বাড়বে, এখান থেকে হাত চলে আসলো, এই যে একদম বডির সাথে লেগে থাকলো। এই যে সামান্য একটু দেখা যাচ্ছে একটা হাত। এই যে এখান থেকে এর হাতে আর একটা কলস ধরা দিলাম। ঠিক আছে, এরকম ছোট্ট করে একটা কলস এরকম ধরা দিলাম, যে একটা হাত দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো ভারী ভারী একটু বিষয়টা গুলো বোঝা যায়। এই শাড়ির পাড় এখান থেকে কোমর দিয়ে, এই যে আমরা একটু বেসিকটা শিখলাম, এখান থেকে একটু পায়ের অংশ দেখা দিলাম। এই যে, ঠিক আছে, এই পিছনের পাটা ভালোভাবে দেখা যাচ্ছে না, সামনের পাটা দেখা যাচ্ছে। এখান থেকে কিছু রেখা, এই রেখাগুলো একটু টেনে দিলাম। ঠিক আছে, এই যে তাহলে আপনারা এইভাবেই একটু প্র্যাকটিস করার পরে, এই ফিগারটা যখন সামনে আসছি কিন্তু বড় করে আসছি, কারণ এর সবার সামনে আমার কাছাকাছি, যত দূরে যাবে তত ছোট হবে। আমরা চাইলে এই ফিগারটা আরেকটু বড় করতে পারতাম, এই যে এই পর্যন্ত মাথাটা, তাহলে আরো ভালো লাগতো। কিন্তু এটা কোনো বিষয় না, আপনারা যেমন করে অঙ্কন করে পারেন। এটা তো আমাদের বসানোর কথা ছিল না, এটা আমরা দেখাচ্ছিলাম যে বসালে কেমন করে বসাতে হবে, ক্যাট করতে হয় কিভাবে। তার তাহলে আপনারা একটু নিজেদের মতো করে একটা প্র্যাকটিস করেন, দেখেন কি হয়। সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। হোমওয়ার্ক গুলো সবাই জমা দেবেন, এটা আপনাদের হোমওয়ার্ক আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি।